নমস্কার, 5:05 মিশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। একটা ছবি দেখাবো আপনাদের, রক্তদান শিবির। রক্তদান শিবিরের একটা ছবি, কিন্তু এই ছবি রক্তদান শিবিরের এই ছবিতে যাকে আমরা গোল করে দেখাচ্ছি জানেন ইনি কে? আরিয়াদহের জায়ান্ট সিং। জায়ান্ট মনে আছে তো নিশ্চয়ই নাম? সেই কুখ্যাত জায়ান্ট সিং এর ডান হাত রক্তদান শিবিরে। ভারতীয় জনতা পার্টি একটি রক্তদান শিবির করেছে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। সেখানে আবার বক্তৃতা দিচ্ছে। আচ্ছা, দুষ্কৃতী আমরা বলছি না, দুষ্কৃতী বলছেন এলাকার মানুষ। তার কারণ তারা এলাকার মানুষ, তারা দেখেছেন জায়ান্ট সিং এর সঙ্গে একে ঘুরে বেড়াতে। কি এর পরিচয় এক এক করে জানবো। কোন পরিচয়, কিসের ভিত্তিতে এই মঞ্চে, আর মঞ্চে যারা আছেন তাদের পরিচয়ও জানবো। তবে এক এক করে সুবীর আছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, এই যে যাকে আমরা দেখাচ্ছি যে বিজেপির মঞ্চে, সেখানে রক্তদান শিবির হচ্ছে, সেই মঞ্চে রয়েছেন লোকে বলেন জায়ান্ট সিং এর ডান হাত কে? অতনুদা, কামারহাটি আরিয়াদহের ত্রাস জায়ান্ট সিং এর এই ডান হাত সুশোভন সরকেল, এই যে অত্যাচারের ঘটনায় জায়ান্ট সিং এর গ্রেপ্তার হয়, তারপরে কিন্তু এই গোটা আরিয়াদহ এলাকাতে জায়ান্ট সিং এর নামে তোলাবাজি থেকে শুরু করে একাধিক ব্যবসায়ীকে হুমকি এবং মানুষের উপর অত্যাচারের ঘটনা কিন্তু এই সুশোভন সরকারের বিরুদ্ধে কিন্তু উঠেছিল এবং সে গ্রেপ্তারও হয়েছিল। এবং তারপরে কিন্তু সরকারের পালাবদল হওয়ার পর সে কিন্তু পলাতক থাকে, গা ঢাকা দিয়ে থাকে। এবং একদম মানে গত মাসের 28 তারিখ দেখা যায় যে দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে ঘোষপাড়া অধিবাসী বৃন্দ এবং সহযোগিতায় খামখেয়ালি সংঘ এবং আমরা সবাই ক্লাব, দেখা যায় যে পেছনে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি বিজেপি, এদের ছবি রয়েছে। এবং সামনে দেখা যাচ্ছে এই সুশোভন সরকেলকে, যেখানে বিজেপি নেতা যারা রয়েছেন, যারা মঞ্চে রয়েছেন, তাদেরকে অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, মঞ্চে উঠছেন, অতিথি আসনে বসছেন, তাকে উত্তরীয় পড়াচ্ছেন বিজেপির নেতারা এবং তাদের সামনেই সে সুশোভন সরকেল বক্তব্য রাখছেন। এবং এই যে ছবি সামনে আসার পরেই কিন্তু একটা রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, কারণ জায়ান্ট সিং ডান হাত স্বাভাবিক। সুবীর, একটু সঙ্গে থাকো সুবীর। জায়ান্ট সিং তৃণমূল আমলে আরিয়াদহের ত্রাস, জায়ান্ট যার দাপটে এলাকার লোকজন কাঁপত। 2024 জুলাই জায়ান্ট সিং গ্রেপ্তার। এই হচ্ছে অত্যাচারের নমুনা, জায়ান্ট সিং বা জায়ান্ট বাহিনীর অত্যাচার। একসময় চলতো এভাবে ক্লাবের মধ্যে। তো 2024 জুলাইয়ে জায়ান্ট সিং গ্রেপ্তার হয় এবং জেলবন্দি জায়ান্টকে বাঁচাতে তখন তার শাগরেদরা আসরে নামে। সোশ্যাল মিডিয়া লাইভে সাক্ষীদের খুনের হুমকি দেয় জায়ান্টের সঙ্গী। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো, একটাকে বাড়ি থেকে বার করে মারবো। তুই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো, বুঝলি? রেডি থাক, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোনো নেতা আছে, তোর কোনো পুলিশ আছে, ওপেন আমার নামে সুশোভন সরকেল 8 নম্বর ওয়ার্ড, কমপ্লেন করছে। নামই কাফি, তাই আবার নাম করে বলছেন সুশোভন সরকেল। আচ্ছা, ওই যে ছবিটা দেখলেন, সুশোভন সরকেল যিনি বলছেন ফেসবুক লাইভে, দেখে নেবেন, অনেক হুমকি টুমকি দিচ্ছেন। মুখটা চেনা লাগলো তো? দেখুন তো এই মুখটার সঙ্গে মিলছে কিনা, আজকের ছবির মুখের সঙ্গে মিলছে। আর আরেকটা ছবি ওই যে জায়ান্ট সিং এর সঙ্গে সুশোভন সরকেল গত বছরের শেষে দাদাগিরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তারপর জামিন আর ছাড়া পেতেই পগার পার। তাকে আবার দেখা গেল কবে না, রাজ্যে পালা বদলের পর ফের সুশোভনকে দেখা গেল, আর তাও দেখা গেল ভারতীয় জনতা পার্টির মঞ্চে রক্তদান শিবির। সেখানে ওই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো রয়েছে, সেখানে দেখা গেল এই সুশোভনকে। তো সুশোভন সরকেল মাঝে না হয় বেপাত্তা হয়ে গেছিলেন। আমি একটু সুবীরের সঙ্গে কথা বলি। সুবীর, মাঝে না হয় বেপাত্তা হয়ে গেছিল, কিন্তু
এলাকার মানুষ তো সুশোভন সরকারকে ভোলেননি। এলাকার মানুষ মানে সেই মানুষগুলো, যে মানুষগুলো অত্যাচার চান না বলে, পরিস্থিতির বদল চাল বলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা যারা রয়েছেন মঞ্চে, তারাও তো লোকাল, এলাকারই, স্থানীয়। তারা তো জানেন নিশ্চয়ই সুশোভন সরকারকে, সুশোভন সরকারের বিরুদ্ধে কি অভিযোগ তারা অ্যালাউ করলেন। দেখো অতনুদা, বিজেপি নেতৃত্ব যখন এই খবরটি সামনে আসে তখন বিজেপি নেতৃত্ব তরফে এই বিষয়টি তাদের জানা নেই, কিন্তু যখন সুশোভন সরকার মঞ্চে উঠছেন তখন তার মুখে শোনা যাচ্ছে সায়ন বলে একজনের নাম তার মুখে আসছে, তার আমন্ত্রণেই সে সেখানে গিয়েছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, তার বাদিকে যেই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু ভবতরণ ঘোষ, তিনি হচ্ছেন দমদম মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক বিজেপির। এবং ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম সাধন ঘোষ, তিনি বিজেপি কর্মী, পাশাপাশি তিনি স্থানীয় ব্যবসায়ী। তাহলে বিজেপি নেতারা তার ডান দিকে বাদিকে দাঁড়িয়ে আছে এবং সে সেখান থেকে বক্তব্য রাখছে, তাহলে সেটা তারা জানেন না। 1, 2, এই যে বিজেপির মঞ্চে এইভাবে তিনি বক্তব্য রাখছেন, তিনি মঞ্চে উঠে প্রকাশ্যে সবার সামনে বক্তব্য রাখছেন, সেই ছবি দেখার পর কোনো এক জায়গায় যারা অত্যাচারিত আড়িয়াদহের মানুষ, তারা কোনো এক জায়গা থেকে তাদের মন ভেঙে গিয়েছে। কারণ তারা বলছেন যে সরকারের পালাবদল করেছি এই সমস্ত দুষ্কৃতির হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সরকার পালাবদলের পর আবার সেই বিজেপির মঞ্চে যখন তাকে দেখা যায়, তাহলে কোনো এক জায়গা থেকে তারা যখন ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন, তারা কোনো জায়গা থেকে কিন্তু ভয়ে মুখে মাস্ক পরে বাইট দিচ্ছেন। কারণ তারা চাইছেন যে আবার যদি সে সেই জায়গা থেকে যদি তাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে মারধর সেই জায়গা থেকে করা শুরু করে, সেই জায়গা থেকে কিন্তু তারা এখনো কোনো জায়গা থেকে কিন্তু এখনো তারা আতঙ্কটা তাদের কাটিয়ে উঠতে পারছেন না। সুবীর, সঙ্গে থাকো, তুমি বলছিলে আমরা সেই ছবিও দেখাবো। এখনো পর্যন্ত ভয় এমন জায়গায় ভয় হবে নাই বা কেন? যাদের ভয়ে কাঁটা হয়ে থাকতে হতো, পালা বদলের পর দেখা যাচ্ছে রাজ্যে পালা বদল, নতুন সরকার এসেছে, সেই সরকারের যে রাজনৈতিক দলের সরকার, সেই রাজনৈতিক দলের মঞ্চেও তাকে দেখা যাচ্ছে। তাহলে তার হাত কত দূর, তাহলে সে কতটা ক্ষমতা রাখে? হয়তো তাকে পেতেই হবে। আর তাই এলাকার মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলছেন, মাস্ক পরে কথা বলছেন, বলা যায় না, চিনতে পারলে বিপদ হয় না। সুশোভন সরকার যে নামটা, এই নামটা সারা এলাকার পাবলিক জানে যে ও কত বড় নটোরিয়াস ক্রিমিনাল। কিন্তু আজকে আমরা দেখে এবং আমরা সবাই ভীত যে সে আজকে বিজেপি স্টেজে উঠেছে এবং বিজেপি স্টেজ থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হচ্ছে। যে কারণে আমরা সাধারণ পাবলিক সরকার বদলেছি তার কোনো মানেই রইল না। আমরা তো ভয় ভীতই হয়ে আছি। তিনি তৃণমূল আমলে করেছেন, এখন উনি বিজেপির ছবি লাগিয়ে, মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে উনি যেটা স্টেজে করছেন, সেটা দেখে তো আমরা ভাবছি আবার আমাদেরও তো সেই নতুন করে আবার ভয় পাচ্ছি। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই জয়ন্ত গ্রেপ্তার হওয়ার পর জয়ন্তর বাড়ি 2024 সালে চর্চায় এসেছিল, হোয়াইট হাউস। কেমন সে বাড়ি? পুকুর ডোবা ভরাট করে একটা বাড়ি। এবার এমন দাপট জয়ন্তের যে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দিলেও সেই হোয়াইট হাউসে হাতুড়ির একটা ঘাও এখনো মারতে পারেনি পুরসভা। তার ডান হাত বলে কথা সুশোভন সরকার, যে নাকি জেলে গিয়েও সেখান থেকে থ্রেট করত, এলাকা নিয়ন্ত্রণ করত, তাকে যখন দেখা যাচ্ছে বিজেপির মঞ্চে, তাহলে ভয় তো হবেই। আচ্ছা, এই বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে দাগি দুষ্কৃতী যে রয়েছে, তাতে শাসক দল বিড়ম্বনায় পড়ছে না? হ্যাঁ, বিড়ম্বনা বাড়ছে। ওরা লোকাল বহু লোককে ডেকেছিল, অনেকে গিয়েছিল, স্থানীয় যারা বিশিষ্ট মানুষজন গিয়েছিল, ভালো প্রোগ্রামও করেছিল। বিকেলে নাকি সেই লোকটিকে ডেকে আনা হয় এবং সে স্টেজে উঠে বক্তব্য রাখে। মন্ডল 3 প্রেসিডেন্টকে ফোন করি, সেও আকাশ থেকে পড়ে বলে আমি তো জানি না, আমরা তো 11:30 12টা বেরিয়ে চলে এসেছি। কোথাও একটা চক্রান্তের ব্যাপার রয়েছে, এটা খোঁজ নেওয়া দরকার যে কারা ডাকলো এবং যে তুলেছে, যে ডেকেছে, তাকে ভালো করে খুঁজে বার করতে হবে। এগুলোকে খুঁজে বার করে দল থেকে বার করে দেওয়ার দরকার আছে। এই লোকগুলো তো যে কোনো দলের প্ল্যাটফর্ম খুঁজবে, কারণ তারা তো এক ধরনের বৈধতা চাইবে নিজের কাজের, বা সবাইকে দেখাতে চাইবে দেখো আমি এই দলের স্টেজে উঠেছি। তারা তো এটা চাইবেই, কিন্তু আমার দলের লোকেদের তো সতর্ক হওয়া উচিত ছিল। সতর্ক যখন হতে পারেননি, তাহলে এখন উপায়? নিউজ 18 বাংলায় এই খবর দেখিয়েছে যে বিজেপির রক্তদান শিবির, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছেন, সেখানে রয়েছে সুশোভন সরকার, যে নাকি জয়ন্ত সিং এর ডান হাত ছিল এক সময়,
জেল খাটে, জেল থেকে বেরিয়ে পগার পার টুক করে চলে আসে রাজ্যে পরিবর্তন হওয়ার পর। তারপরে আজ দেখা গেল উঠে পড়েছেন বিজেপির মঞ্চে। তো এই খবর দেখানোর পর এবার বিজেপি তৎপর, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে পদ্মশিবির জানাচ্ছে। এমনকি নাগেরবাজার থানায় অভিযোগও জানিয়েছেন দমদম মণ্ডল 3-এর বিজেপি সভাপতি অনির্বাণ সমাজপতি। আমি যখনই জানতে পেরেছি, আমি মণ্ডল সভাপতি হিসেবে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের জানিয়েছি দলের, এবং থানায় এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে যে একে কে আনলো, কেন আনলো, কি ইন্টেনশন। দমদমে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য কিংবা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করার জন্য এই কাজটা করা হয়েছে কিনা, তার জন্য পুলিশকে কমপ্লেন করা হয়েছে। পুলিশ সেটা খতিয়ে দেখছে। আপনারা ক্লাব সংগঠনের মতো চালান, কিন্তু এই জিনিসগুলো করে দলকে কালিমালিপ্ত করলে কিন্তু সেটা বরদাস্ত করা হবে না। মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষ চেয়েছে যে যেভাবে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজকোষ খালি করে দিয়েছে, মানুষকে অশান্তিতে ফেলেছে, মানুষের দিন রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, সেখান থেকে মুক্তি চেয়েছে মানুষ। বিপুল ভোটে জয় পেয়ে ভারতীয় জনতা পার্টি এসেছে। তারপরে যদি কেউ দেখেন যেসব দুষ্কৃতীরা এতদিন কাজ করছিল, সেই দুষ্কৃতীরাই ওই ভারতীয় জনতা পার্টির মঞ্চে, তাহলে কড়া পদক্ষেপ তো করতেই হবে। আমরা নেতা মন্ত্রীদের কাছে জানতে চেয়েছিলাম, বিধায়ক, মন্ত্রী, তারা কি বলছেন এই ছবি দেখে। দেখুন, জয়ন্ত সিং তো জেলে আছে। আমার মনে হচ্ছে এই সরকার যতদিন থাকবে, জেল থেকে বেরোলে বাংলা তো ছেড়ে দিতে হবে। কে কোন মঞ্চে উঠে যাচ্ছে এটা তো চিহ্নিত করা মুশকিল আছে, কিন্তু আপনারা সামনে নিয়ে আসছেন, নিশ্চিতভাবে এর উপরে নজর দেওয়া হবে। যদি উঠেছে তাহলে ওখানে গাফিলাতি আছে, এটা হওয়া উচিত নিশ্চয়ই। আমি তো বলবো এইসব লোককে সাসপেন্ড করা, আর যদি কেস থাকে জেলে ঢুকানো। এদের আমরা কাউকেও চিনি না। অনেক ক্ষেত্রে আমাদের নিচুর তলার কিছু কর্মীদেরও আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে উঠে পড়ছে মঞ্চে। আমার সাথে এরকম হয়েছে, বহু লোক আমার বাড়িতে আছে, যদি বলে একটা ছবি তুলবো, আমি বলবো যে তোমার আই কার্ড নিয়ে এসো, তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, তারপর ছবি তুলবো। তারপরে দেখি ফেসবুকে গোল গোল করে আমার পাশে তৃণমূলের হারমাত। কিন্তু এটি জানলে আমরা ছবি তুলতাম না, মঞ্চে উঠতে দিতাম না। দেখুন, কোথাও যে আমাদের কেউ নেই এটার সাথে, তাও তো বলতে পারবো না। আলটিমেট এরা দলে ঢুকতে পারবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং এদের আলটিমেট জায়গা জেলটাই হবে। দশভুজা এক একজন, ওদের অনেক হাত, সেগুলোকে সবকে আমাদের পক্ষে চেনা সম্ভব, কিন্তু এদেরকে আমরা কেউ দলে এন্টারটেন করব না। যে ঘটনাটা আপনি দেখাতে পাচ্ছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি দুঃখিত, কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা কখনোই এন্টারটেন করবো না এই সমাজ বিরোধীদের। নিশ্চিন্ত মনে থাকুন। আপনি জানেন, অতীতে ব্যারাকপুরেও আমাকে এরকম বহু তৃণমূলের লোকজন খুনের বকে দিতে এসছে, আমি নিতে অস্বীকার করেছি। এই বিষয়টা আমাদের জিরো টলারেন্ট হওয়া উচিত বলে আমার অন্তত মনে হয়। এখন ওটাই হচ্ছে ব্যাপার, যে যেখানে পাচ্ছেন, যে যেভাবে পাচ্ছেন ঢুকে পড়ার একটা প্রচেষ্টা করছে। আমি সবাইকেই বলবো যে আমাদের কর্মীরা হোক বা আমাদের নেতৃত্বরা হোক, সবাই যেন ছাঁকনি ব্যবহার করে। আর সাধারণ কার্যকর্তাদের যে আবেগ, সেই আবেগটা হচ্ছে তৃণমূলের লোকেদের এন্টারটেন করলে তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে, তাদের আবেগ সেখানে আঘাতপ্রাপ্ত হবে। তো আমরা এমন কেন কিছু করব যেখানে আমাদের দেবতুল্য কার্যকর্তারা তাদের আবেগ যেখানে আহত হবে। আমার মনে হয় আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট কঠোর অবস্থানই নেবে। কৌস্তব বাগচি ঠিকই বলেছেন, আবেগে ধাক্কা খাবে। আর কি হবে? শখ। এই মানুষটাকে দেখুন তো, প্রমোটারি করছেন এবং প্রমোটারি করতে করতে তাকে তোলা দিতে হয়েছে এক সময় নিয়মিতভাবে। তিনি চেয়েছেন তোলা আর দেবেন না, পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন এসেছে, তাও তোলা দিতে হচ্ছে। এবার নাম হচ্ছে বিজেপির নাম করে তোলা হচ্ছে। দমদমের খবর, এই প্রমোটার মার খেয়েছেন তোলা দিতে চাননি বলে। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কি হয়েছিল এর সঙ্গে?
ইন্সপেক্টর অমরনাথ সিং, তাকে মারধরের অভিযোগ। 15 দিন ধরে তাকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হচ্ছিল বলে এমনটা অভিযোগ করা হচ্ছিল নব্য বিজেপি 4 তারিখের পরে যারা বিজেপি হচ্ছে তাদের পক্ষ থেকে। এবং যখন এই তোলা দিতে অস্বীকার করে 5 লক্ষ টাকা, তিনি নির্মাণ সংস্থার একাধিক কাজ করেন এবং তারপরেই দেখা যায় তার বাড়িতে চড়াও হয়। তারপরে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অফিসের মধ্যে চড়াও হয় এবং অফিসের মধ্যে প্রথম তাকে ভাঙচুর করা হয় অফিস, তার পরবর্তীতে তাকে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে দমদম হাসপাতাল, সেখানে সেই প্রমোটার বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে লক্ষ্য করা যায় এই প্রমোটারের পক্ষ থেকে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যিনি বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি, তার কাছেও কিন্তু গোটা বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকি একাধিক ব্যক্তি যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে পুলিশের পক্ষ যাকে থেকে। আটক করা হয়েছে কি পরিচয়, কি তার রাজনৈতিক পরিচয় কি? সে তো বিজেপির নাম করে টাকা তুলেছে। যাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কিন্তু 4 তারিখের পরে নব্য বিজেপি এমনটা বলা হচ্ছে। এর আগে তিনি কিন্তু একাধিক সমাজ বিরোধী কাজকর্মের সঙ্গে যোগসূত্রতা ছিল এবং এই আলোচনাটির যে ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ পাওয়ার পরবর্তী ক্ষেত্রে তাকে শনাক্ত করার পরে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় আরো যাদের যোগসূত্র রয়েছে তাদেরকে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। দমদমের পিকে গুহ রোডে প্রমোটারের অফিসে ঢুকে তাকে রীতিমতো মারধর করা হয়। 15 দিন ধরে তার কাছে টাকা চাওয়া হয়েছিল। যখন টাকা দিতে অস্বীকার করেন তিনি, তখন সোমবার রাতে তার অফিসে ঢুকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়, অফিসে ভাঙচুর চালানো হয়। এবার এই ঘটনা কে করেছেন না বিজেপির নাম করে করা হয়েছে। কারা করেছেন সে প্রসঙ্গে যাওয়ার আগে যিনি অভিযোগ করছেন তার বক্তব্য একবার শুনুন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। এবার আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে। তার নাম হচ্ছে খোকন কর। এই খোকন কর যাকে আটক করা হয়েছে, বলা হচ্ছে তিনি নাকি ভোটের রেজাল্ট বেরোনোর পর বিজেপি হয়েছে, নব্য বিজেপি। তো এই নব্য বিজেপি হয়েও যদি তিনি এই ধরনের কাজ করে থাকেন, আখেরে বদনাম হচ্ছে বিজেপি, বদনাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির অন্য নেতাদেরও। তাহলে বিজেপি কিভাবে দেখছে, কি ব্যবস্থা নেবে? কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করেন। প্রশাসন সক্রিয়, প্রশাসনের কাজ নেবে এবং কাজ করবে। এবং বিজেপির, অন্তত বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা, তো বিজেপির বঙ্গ বিজেপির সভাপতি বলুন বা অন্যান্য শীর্ষ নেতারা, তারাও কিন্তু বারবার বলে আসছেন তোলা নেওয়া মেনে নেওয়া হবে না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু ওই তৃণমূলীদের
নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। 0 টলারেন্স। শ্রমিক ভট্টাচার্যের মতোই বলছেন অগ্নিমিত্রা পাল, রাজ্যের মন্ত্রী, বলছেন যে কোনোভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না, দরকার হলে দল থেকে বরখাস্ত করা হবে। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না, সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। রাজ্যের আর এক মন্ত্রী বলছেন তোলাবাজির মধুতে আসক্ত হলে কড়া দাওয়াই। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজও তোলাবাজি নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছেন। একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে 1-2টি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি। এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেওয়ার নেবে, এবং যারা যারা এই কাজ করছেন, একটু বাড়াবাড়ি করছেন, যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দমন করে দেবেন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। টার্গেট মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন আসছে তার কারণ এই হামিম মণ্ডলকে জেরা করে একের পর এক মারাত্মক তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে হামিম মণ্ডলের উপর দায়িত্ব ছিল নাকি রেকি করা, দেখে নেওয়া কোন জায়গা দিয়ে রুট যাচ্ছে, কনভয় যাচ্ছে মুখ্যমন্ত্রীর, কোন জায়গায় মানে কোন জায়গাটা একটু কিছুটা হলেও সেন্সিটিভ, এবং এইসব কাজ নাকি করতে হবে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে। রৌনক আছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, এটা থেকে আমরা কি বুঝবো যে সিসি ক্যামেরা লেন্স এড়িয়ে করতে বলা হচ্ছে? তার মানে যাতে কোনোভাবেই বোঝা না যায় যে কেউ রুট রেকি করছে। কিন্তু এই রুট রেকি করার জন্য হামিমকে কেন ফিক্স করা হলো, এবং কিভাবে রেকি করতে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কারণ পাকিস্তানি হ্যান্ডলারদের বা আইএসআই এর প্রধানতম যে এখানে গুপ্তচর বৃত্তি বা জঙ্গি মডেলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে কিন্তু এই হামিম মণ্ডল, এবং তার অন্যতম টাস্ক ছিল এই রুট রেকি করা, বা কোন জায়গায় তিনি যখন কনভয় পাস করছে তুলনামূলক কম সুরক্ষিত অর্থাৎ আনগার্ডেড যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে রেকি করে ছক কষে নেওয়া। এটাই কিন্তু এই হামিম মণ্ডলের অন্যতম একটা টাস্ক ছিল। এবং আমরা এটা জানতে পারছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নবান্ন পর্যন্ত যাওয়া বা পিডব্লিউ
কন্টেন্ট, যে জায়গা দিয়ে তিনি যেতেন প্রতিদিন, সেই জায়গাগুলোই কিন্তু এই হামিম মন্ডল নিজে একটি অ্যাপ ক্যাবে করে এবং বাইকে করে বেশ কয়েকদিন ধরে রেকি করেছিলেন। এবং রেকি করে কি দেখেছিলেন যে এই গোটা রাস্তা জুড়ে কোন কোন জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে এবং কোন কোন জায়গাগুলিতে পুলিশ দাঁড়িয়ে থাকে না, অর্থাৎ কোন জায়গাটা তুলনামূলক কম সুরক্ষিত, অর্থাৎ আনগার্ডেড কোন কোন জায়গাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই হামিম মন্ডল রেকি করেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে তার অন্যতম টাস্ক ছিল এটাই, স্লিপার সেল কায়দাতেই এই ধরনের তথ্য জোগাড় করা এবং সেই তথ্য জোগাড় করে পাকিস্তানি হ্যান্ডলারদের প্রেরণ করাই ছিল এই হামিম মন্ডলের অন্যতম কাজ। এবং এর পেছনে একটা বড়সড় নাশকতার ছক তিনি কষেছিলেন। সেক্ষেত্রে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে শুধুই মাত্র কি কলকাতার মুখ্যমন্ত্রী কনভয় রুট নাকি কাঁথি পর্যন্ত যে পথে তিনি যেতেন সেই পথে হামিম মন্ডল রেকি করেছিল, এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ তিনি যখন রাজারহাটের ফ্ল্যাটে থাকতেন সেই সময় কিন্তু একাধিকবার এই ইকো পার্ক থেকে শুরু করে বিশ্ব বাংলা গেট, চিনার পার্ক এবং একেবারে যে লেক টাউন হয়ে বা ফ্লাইওভার, এই প্রত্যেকটি জায়গা কিন্তু তিনি রেকি করেছিলেন। এবং পুলিশের হাতে এরকম একটি লোকেশন এসছে, তিনি একদিন এক ক্যাব বুক করে ঠিক মুখ্যমন্ত্রী যে পথে চিনার পার্ক থেকে নবান্ন পর্যন্ত যায় সেই পথে কিন্তু তিনি এসেছিলেন। এবং গোটা প্রক্রিয়াটাই তিনি চালাতেন পুলিশের নজরদারি এড়িয়ে এবং সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরার মোড়া পুরো গোটা অঞ্চলটি সিসিটিভি ক্যামেরার আয়ত্তাধীন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হামিম মন্ডল সরাসরি তার বাড়ির সামনে গিয়ে কোনো ছবি তোলেনি, ভিডিও তোলেনি, বাড়ির সামনেও পৌঁছে যায়নি। কারণ তিনি এটা মাথায় রেখেছিলেন যে কোনোভাবে তার যদি পরিচয় সামনে চলে আসে বা পুলিশের যাতে তাকে সন্দেহ না হয়, এই কারণেই কিন্তু পুরো প্রি প্ল্যান করে গোপনীয়তা বজায় রেখে সিসিটিভির নজর এড়িয়ে এই আনগার্ডেড যে প্লেসগুলো ছিল সেগুলোকে তিনি ছক মারফত বসেছিলেন। এবং পরবর্তীতে এই তথ্যই কিন্তু তিনি এই নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে একজন থেকে রৌনক ভাবনার বিষয় যে একজন আম আদমির মতো একটা ছেলে, সেই ছেলে ঘরের পাশে আমার